কি বলছিলাম যে স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কেন স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট সেটা জানার জন্য আমাদের কিছু ওই প্রোডাক্টগুলো টেস্ট করতে হয়। ওই 6টা টেস্ট মূলত প্রসিডিউরগুলো পড়ানো হয়েছে ফর্মুলা সহ, তাই না? এর আগের ক্লাসে শেষ করা হয়েছে। সো ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের কোশ্চেনের জন্য। এবং আমি বলছিলাম যে কিছু কিছু ইনফ্লুয়েন্সিং প্যারামিটার, অর্থাৎ একটা গার্মেন্টসের আপনার কি ধরনের বৈশিষ্ট্যের হবে, কি প্রপার্টিস দিবে, অথবা তার ফিচারগুলো কী কী হবে, এটা কিছু ইনফ্লুয়েন্সিং প্যারামিটারের উপর ডিপেন্ড করে। স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনে মূল যে বিষয়টা ছিল প্রথম থেকে, সেটা কি ছিল বলেন দেখি? কমফোর্ট। সো আমাদের কমফোর্টটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। কমফোর্ট কত ধরনের হয়, সাইকোলজিক্যাল হয়, ফিজিওলজিক্যাল হয়, সেন্সোরিয়াল হয়, তারপর অ্যাস্থেটিক হয়, অনেক কিছুতেই কমফোর্ট। এই কমফোর্টের বেসিক যে টার্মগুলো ছিল শুরু থেকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। অ্যাস্থেটিক কমফোর্ট বলছিলাম যে এক একজনের জন্য এক এক ধরনের হয়, এক একজন এক এক ধরনের পছন্দ করে। তো যাই হোক, আমরা মূলত এই ইনফ্লুয়েন্সিং প্যারামিটারগুলো দেখে এই পর্যন্ত আমাদের সিলেবাসটা থাকবে। এই 3টা স্লাইড, মিডের পরে, মিডের আগ থেকে একটা সেট হয়তো বা হতে পারে, যেহেতু 5টা সেট আপনাদের হবে। এমনি কমফোর্টের বেসিক বলতে মানে কিছু টেকনিক্যাল কোশ্চেন থাকতে পারে কমফোর্টের ব্যাপারে, যেমন ওই বললাম না, ফিজিওলজিক্যাল কমফোর্ট, সাইকোলজিক্যাল কমফোর্ট, তারপর সেন্সোরিয়াল কমফোর্ট, তারপর হচ্ছে অ্যাস্থেটিক, এই জিনিসগুলো। আর মেথডগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের টেস্টগুলো আছে কীভাবে, কী টেস্ট ছিল খেয়াল আছে? টেস্টের মধ্যে আমাদের ওই যে থার্মাল কন্ডাক্টিভিটি ছিল, তারপর হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স ছিল, তারপর আর কি জানি ছিল, থার্মোগ্রাফিক অ্যানালাইসিস, মানে কমফোর্ট রিলেটেড টেস্টগুলো ছিল। যে সুইন্ট ম্যানেজমেন্ট ছিল, যে ঘামের সাথে শরীরের, এর আগের দিন পড়াইলাম না, এই যে স্লাইডটা দেখেন। ও এটা তো নাই, লেকচার 4 কি আগে পড়াইছি? এই যে এটা ছিল থার্মাল রেজিস্ট্যান্স। দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন ম্যাক্সিমাম হবে। থার্মাল রেজিস্ট্যান্স, ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি টেস্ট, ওয়াটার ভেপর সুইট রেজিস্ট্যান্স টেস্ট, তারপর ফ্যাব্রিক উইকিং টেস্ট, এগুলো কিন্তু একদম চিত্রসহ পড়ানো হয়েছে। ফ্যাব্রিক অ্যাবজর্বেন্সি টেস্ট, আর কি ছিল? মেজারমেন্ট অফ থার্মাল ইনসুলেশন অফ প্রোটেক্টিং ক্লোদিং ইউজিং ম্যানিকুইনস। সো এই জিনিসগুলো ছিল। এখন আমরা পড়বো কিছু ইনফ্লুয়েন্সিং প্যারামিটার। এগুলো মূলত থিওরি টাইপের, এগুলো বুঝে বুঝে লিখতে পারবেন। হ্যাঁ, ইমপ্রুভিং থার্মাল কমফোর্ট ইন ক্লোদিং, ডিফারেন্ট অ্যাপ্রোচ টু ইমপ্রুভ থার্মাল কমফোর্ট অফ ক্লোদিং। সো আমি ডিরেক্ট হচ্ছে পয়েন্টে চলে যাচ্ছি, তার আগে একটু বেসিক আলোচনা করা দরকার। দেখেন কিছু জিনিস লেখা আছে, যে আমাদের যে এগুলো শুরু থেকে বলতেছি আমি এই সাবজেক্টের, যে আমাদের যে কমফোর্টটা আছে সেটা মূলত থার্মাল ব্যালেন্স, এটার উপরও ডিপেন্ড করে। থার্মাল ব্যালেন্সটা কি? আসলে বিষয়টা হয় যে আপনারা এর আগের ক্লাসে যারা আসেন তারা হচ্ছে পরের ক্লাসে আসেন না, এই জন্য কন্ডাক্ট করতে খুব কঠিন হয়। উনি আসে, ওনাকে দেখি, বাট হ্যাঁ ওই আর কি, মানে এর আগেও আমি একটা বেস দেখছিলাম যে আগের ক্লাসে যারা আসছে পরের ক্লাসে আর ওরা আসে না, পরের ক্লাসে যারা আসছে তারা আগের ক্লাসে আসে না। স্টুডেন্ট অনেক, তো হয়তো আপনারা শিফটিং করে আসেন কি না আমি জানি না, তো এটা অ্যাটেন্ডেন্সে রিফ্লেক্ট হবে। তো থার্মাল ব্যালেন্সটা কী ছিল? থার্মাল ব্যালেন্স হচ্ছে, আমি এর আগে অনেকবার বলছি যে শরীরে আমাদের কনভার্সন হয়, আমরা যখন খাই তখন একটা হিট উৎপন্ন হয়। আমাদের শরীর কিন্তু অলওয়েজ গরম থাকে না? সো এই যে গরম উৎপন্ন হচ্ছে এবং আপনার হিট গেইন হচ্ছে শরীরে এবং হিট লস, এই দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে থার্মাল ব্যালেন্স অথবা থার্মাল ইকুইব্যালেন্স আমরা বলি। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে কমফোর্টটা নির্ধারণ হয়। যেমন বাইরে যখন যান, এখন বেসিক্যালি গরম বাসে যদি যান, দেখা যাবে আপনার শরীর যে পরিমাণ হিট জেনারেশন করতেছে এ পরিমাণ হিট রিলিজ সে করতে পারতেছে না, এই জন্য আপনি ডিসকমফোর্ট ফিল করতেছেন, গরম লাগতেছে।
সো এই জিনিসগুলা থার্মাল ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। আর কি বলতেছে, দ্য মেইন এলিমেন্টস অ্যান্ড ইফেক্ট থার্মাল কমফোর্ট আর কন্ডিশনড অফ environment, clothing and personal themselves. Environment, clothing and person themselves, এই তিনটার উপর কমফোর্টটা মানে নির্ভর করতেছে। কমফোর্টটা কীরকম হবে তিনটা জিনিসের উপর নির্ভর করে। কি কি? এনভায়রনমেন্ট, ক্লোদিং অ্যান্ড পারসন দেমসেলফ। এনভায়রনমেন্ট কীভাবে দেখেন, এখন বাইরে গেছেন, বাইরে যায় গরম লাগতেছে, ডিসকমফোর্ট লাগতেছে, তাই না, বাসে উঠলে। কিন্তু আপনার এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি হয়তো শীতকালীন পরিবেশ, তাহলে তো এটা হইতো না। সো এটা একটা ইনফ্লুয়েন্সিং প্যারামিটার যে আপনার এনভায়রনমেন্টটা কেমন কমফোর্টের ক্ষেত্রে। তারপরে আরেকটা হচ্ছে ক্লোদিং। ক্লোদিং মানে আপনি কী ধরনের পোশাক আশাক পরছেন। সো কী ধরনের পোশাক আশাক পরছেন এটার উপরেও ডিপেন্ড করতেছে। এখন যদি আপনি জ্যাকেট পরে হাঁটেন তাহলে তো কমফোর্ট ফিল করবেন না। সো ক্লোদিংয়ের উপরেও একটা ডিপেন্ডেবল জিনিস আছে। সো ক্লোদিংয়ের ভিতরে কী কী জিনিস আছে যেগুলো আমরা চয়েস করলে ওই অনুযায়ী ওই কমফোর্টটা আমরা ফিল করবো, ওইটাই আমরা সামনে পড়বো। আরেকটা হচ্ছে পারসন দেমসেলভস। কেন এটা, কেন বলেন তো? এটা কেন বলেন তো আপনি? পারসন দেমসেলভস মানে পার্সনের উপর ডিপেন্ড করতেছে কমফোর্টটা। মানে এক একজনের গরম এক এক রকম, এক এক রকম। হ্যাঁ, সো এটা পার্সনের উপরও ভেরি করে। এক এক পার্সনের হেলথ কন্ডিশনও এক এক রকম। সো কমফোর্টটা হচ্ছে বিভিন্ন জিনিসের উপর নির্ধারণ করতেছে। এবং হিট এক্সচেঞ্জ যে আমাদের হয়, এগুলো কিন্তু কমফোর্টের হচ্ছে বেসিক যে টার্মগুলো সেগুলো প্রথমে দেওয়া আছে, তারপর আমরা ইনফ্লুয়েন্সিং প্যারামিটারগুলোতে যাব। তো আপনি একটা জিনিস দেখেন এখানে কি বলছে যে হিট গেইন অথবা লস যে হয় এটা কিসের উপরে হয়? রেডিয়েশন, কন্ডাকশন, কনভেনশন, ইভাপোরেশন। এগুলো কিন্তু পড়াবো না, এগুলো অনেক দিন পড়াইছি। হ্যাঁ, হিউমিডিটির উপরে একটা ভেরি করে। তারপর কি বলছে? এগুলো সব বেসিক কথাবার্তা বলছে। এই যে দেখেন, ডিউরিং স্লিপিং লোয়েস্ট হিট জেনারেশন অকার্স, ডিউরিং হার্ড ওয়ার্কিং হাইয়েস্ট লেভেল অফ হিট জেনারেশন অকার্স। অর্থাৎ আমি কি বলছি, যখন আমাদের হিট জেনারেশন হয় বডিতে, তখন এগুলার মধ্যে সবচেয়ে কম হিট জেনারেশন হয়, কম কনভার্সন হয় যখন আপনি ঘুমান, তখন হিট জেনারেশনটা সবচেয়ে কম হয়। আর আপনার যখন আপনি হার্ডওয়ার্ক করেন, যখন এক মুভমেন্টের মধ্যে থাকেন, সবচেয়ে বেশি হিট জেনারেশন হয়। সো when heat generation has higher, body must lose excess heat to maintain the constant body core temperature to 37 degrees Celsius. সো আমরা জানি যে আমাদের শরীরে অনেক কিছু আছে যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। যেমন আপনার একটা শরীরে যদি একটা জায়গায় কাটা যায়, এটা কিন্তু সেলফ হিলিং, অর্থাৎ নিজে নিজে সেই কাটাটা হয়ে যাওয়ার একটা গুণ আপনার শরীরে আছে। যেমন ওই জায়গার কিন্তু সেলগুলা আবার জন্ম হয়। যদি ওখানে আমাদের যখন কাটা যায় তখন ইনফেকশন যে হয়, এই ইনফেকশনটা কেন হয় জানেন? সেটা হচ্ছে আমাদের যখন শরীর কাটা যায় এখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে। যদি শরীর কাটা অবস্থায় থাকতো, কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক না করতো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হইতো না কারো, নিজে নিজেই এটা হচ্ছে ঠিক হয়ে যাইতো। বাট আমরা যে ব্যান্ডেজ দেই, আমরা যে টেপ দেই, এটা মূলত এই কারণেই দেই যে ওই জায়গাতে যাতে ব্যাকটেরিয়া অ্যাটাক না করে। এটা হিলিংয়ের জন্য দেই না, হিলিং কিন্তু নিজে নিজেই হয়। ঠিক আছে? ঠিক সেমভাবে আমাদের শরীর যখন এক্সেস হিট উৎপন্ন করে, তখন একটা সার্টেন লেভেল বডিতে হিট রেখে বাকি হিটটা রিলিজ করতে চায়, অলওয়েজ চায়। যখন চায় কিন্তু পারতেছে না, তখন ডিসকমফোর্ট ফিল হয়। 37 ডিগ্রি টেম্পারেচার রেখে বাকি হিটটা সে অলওয়েজ রিলিজ করতে চায়, কিন্তু যখন দেখবেন যে সে হিটটা রিলিজ করতে চাচ্ছে কিন্তু হিটটা রিলিজ করতে পারতেছে না, তখনই ডিসকমফোর্ট ফিল হবে। কেন পারবে না? কারণ এখন যদি বাইরে যান, বাইরের টেম্পারেচার ধরেন আসে 40, আপনি 37-এ তো নামতে পারবেন না, কারণ হিট সে রিলিজ করবে কোথায়? এইখানে তো হিট রিলিজ করতে পারতেছে না, এখানে 3টা এসি আছে, 22 ডিগ্রি 20 ডিগ্রি দেওয়া আছে। সো এখানে আপনার হিট রিলিজ হচ্ছে।
কিন্তু বডি টেম্পারেচারের থেকে যেটা স্ট্যান্ডার্ড আছে সেটা থেকেও যদি মানে যে হিটটা আপনি উৎপন্ন করতেছেন তার চেয়ে বেশি যদি রিলিজ করেন বেশি রেটে, তখন শ্রিঙ্ক হয় মানে আপনি কাঁপুনি দেন। এটা একটা সিগনাল যে আপনার বডিতে যখন আপনি কাঁপুনি দিচ্ছেন, এটা একটা সিগনাল যে আপনি বডিতে যে পরিমাণ হিট জেনারেশন হচ্ছে কনভার্সনের মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, ওয়ার্কের মাধ্যমে, তার চেয়ে বেশি হিট লস হয়ে যাচ্ছে। এই জন্য ঠান্ডার দিন মানুষ কাঁপে, ঠিক আছে। সো বেসিক আলোচনাগুলো আমি স্কিপ করি, মেইন জায়গায় যাই যে ডিফারেন্ট অ্যাপ্রোচ টু ইমপ্রুভ থার্মাল কমফোর্ট। হ্যাঁ, থার্মাল কমফোর্ট এই কোর্সটা মূলত থিওরিটিক্যাল, তাই না? কিন্তু অ্যাপারেল 3টা আমাদের ফ্যাক্টরস, যে ফ্যাক্টরসগুলো আমাদের থার্মাল কমফোর্টটা করতেছে। তো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়ালস, এগুলো ইনফ্লুয়েন্সিং প্যারামিটার। ইনফ্লুয়েন্সিং প্যারামিটার বলতে কি বোঝায়? যে এইগুলার উপর ডিপেন্ড করে কম বেশি হয়। এগুলা কেন পড়তেছি? কারণ আপনি যখন স্পেশাল অ্যাপারেল প্রোডাকশন করবেন, একটা থার্মাল কন্ডাক্টিভ অথবা থার্মাল ইনসুলেটিং অথবা হিট রেডিয়েন্ট আপনি যে ধরনেরই একটা প্রপার্টিস চান, এই ধরনের যখন একটা ড্রেস বানাবেন, তখন আপনার যে মেটেরিয়াল চুজ করবেন, মেটেরিয়াল চুজগুলো করতে আপনি ডিসিশন মেক করতে পারবেন। এই জন্য আপনাকে ইনফ্লুয়েন্সিং প্যারামিটারগুলো পড়তে হবে, যে কী কী জিনিসের উপর বেস করে এই জিনিসগুলা, এই যে ফিচারটা এটা কম বেশি হয়, ঠিক আছে। এস্থেটিক ভিউজ, তারপর এই যে আপনি যে টি শার্ট পরছেন, এটা বডির সাথে কতটুকু সামঞ্জস্য হচ্ছে, কতটুকু আরাম দেবে, এটা তো ইটস ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর দিস ম্যাটেরিয়াল। সো আপনি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছেন এটার উপরটাও ডিপেন্ড করে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়ালস, আমরা জানি যে ফ্যাব্রিক যদি আমরা হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক তো বুঝেন। হাইড্রোফিলিক কি বলেন দেখি? হাইড্রোফিলিক হাইড্রোফিলিক করে আর হাইড্রোফোবিক করে না। সো ফ্যাব্রিক প্রডিউস ফ্রম হাইড্রোফিলিক, যদি আমরা হাইড্রোফিলিক ফাইবার থেকে, যেমন কটন হাইড্রোফিলিক ফাইবার থেকে যদি আমরা একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল বানাই, তাহলে খুব সহজে আমরা বলতে পারি যেটা ওয়াটার অ্যাবজর্ব করবে বেশি। সো ওয়াটার অ্যাবজর্বের সাথে আমরা সম্পর্ক করি কেন? কারণ আমাদের কমফোর্টের একটা অন্যতম প্যারামিটার ঘাম, ময়েশ্চার। আমাদের শরীরের যে ঘামটা উৎপন্ন হয়, এই ঘামটা সে কত তাড়াতাড়ি সে অ্যাবজর্ব করে এটা বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। এইভাবেই তো হয় না, আপনার শরীরের ঘাম থেকে যায় না, দেখবেন যে ঘাম শুকিয়ে যায়। এটা তো একটা এনার্জি কনভার্সন হয়, যে আপনার হাইড্রোফিলিক টাইপসের যখন আপনি ওই যে আর্জেন্টিনার জার্সি লাগানো আছে, ওইটা যদি আপনি পরে যান, এটা কিন্তু ম্যাক্সিমামটাই আপনার ঘাম অ্যাবজর্ব করবে না, কারণ এগুলো পলিয়েস্টার সিনথেটিক। ওই যে ক্যাপটা যে দেওয়া আছে, মানে এইটার কথা বলছি, এই যে এটা যদি পরেন, এটা তো অ্যাবজর্ব করবে না, কোনো কিছুই অ্যাবজর্ব করবে না। সো ঘামটা আপনার বডিতেই থাকবে, বডিতে থেকে আপনার ডিসকমফোর্ট ফিল হবে। সো আপনি যখন হাইড্রোফিলিক চুজ করতেছেন, তার মানে এটা ওয়াটার অ্যাবজর্ব করে, সো ময়েশ্চার অ্যাবজর্ব করে, ফলে কুইকলি অ্যান্ড কিপ দ্য স্কিন ড্রাই, হ্যান্স কমফোর্টেবল ইন স্পোর্টস ওয়্যার্স। সো স্পোর্টস ওয়্যারগুলোতে আমাদের কমফোর্টেবল ফিলটা এই জন্যই হয়, সে দ্রুত এটাকে অ্যাবজর্ব করে এবং আমাদের স্কিনটাকে ড্রাই করে, ঠিক আছে। সো এটা একটা প্যারামিটার। আপনি যখন এরকম টাইপসের পোশাক বানাচ্ছেন, অবশ্যই আপনি হাইড্রোফিলিক যে নেচারের ফাইবারগুলো সেগুলো চুজ করবেন। তারপর কি বলছে? থিক ফ্যাব্রিক ফিলস ওয়ার্মস অ্যান্ড ফাইন ফ্যাব্রিক ফিলস কুল ডিউ টু দেয়ার থার্মাল ইনসুলেশন প্রপার্টিস। ফ্যাব্রিকটা যদি চিকন হয়, হাইড্রোফিলিকের মধ্যেই এখন আসি। একটা তো আপনি প্যারামিটার চুজ করলেন যে আপনার গরমকালে আপনার ঘামটা যাতে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, এরকম আপনি প্রপার্টিসের একটা ফ্যাব্রিক চাচ্ছেন। সো আপনি ওইটা হাইড্রোফিলিক ফাইবার ইউজ করলেন। এখন হাইড্রোফিলিকের মধ্যে মোটা আছে, চিকন আছে, এখন আপনি কোনটা ইউজ করবেন? থিন ফ্যাব্রিক যদি আপনি ইউজ করেন, ধরেন থিন ফ্যাব্রিক ইউজ করছেন, থিন ফ্যাব্রিক ইউজ করলে কি হবে? থার্মাল যে ইনসুলেটিং প্রপার্টিসটা এটা কম দেখাবে। চিকন ফ্যাব্রিক যদি হয়, এটা কম পরিমাণে তাপ করে রাখতে পারবে না, ইন্টারাপ্ট করে রাখতে পারবে না। যদি মোটা ফ্যাব্রিক হয়, সেটা তো হিট ইন্টারাপ্ট করবে বেশি, মানে সে হিটটা পাস হতে বাধা দিবে বেশি। সো এটাও একটা ইনফ্লুয়েন্সিং প্যারামিটার।
তারপর আরেকটা বলছে যে থিক ফ্যাব্রিক কন্টেন্স মোর পোর্স। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই টেকনিক্যাল টার্ম। আপনাকে যদি প্রশ্ন করলো যে ধরেন আপনি কোন ফ্যাব্রিকটা হাইড্রোফিলিকের মধ্যে কোন টাইপসের ফ্যাব্রিকটা চুজ করবেন, একটা হচ্ছে চিকন ফ্যাব্রিক, একটা মোটা ফ্যাব্রিক, আপনি সহজে উত্তর দিচ্ছেন যে চিকন ফ্যাব্রিক, কারণ একটা পাতলা ফ্যাব্রিক এই গরমকালে পরতে ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং থিক ফ্যাব্রিকটা কেন হিটটাকে বেশি, সে শরীরের ভিতরে হিটটাকে বেশি সে ইন্টারাপ্ট করে রাখতেছে, এটা কেন, এটার অ্যান্সার হচ্ছে এই যে নিচে দেখেন যে থিক ফ্যাব্রিক কন্টেন্স মোর পোর্স, অর্থাৎ থিক ফ্যাব্রিকের মধ্যে পোরাসের পরিমাণটা বেশি থাকে, ভিতরে ফ্লাফি থাকে, ভিতরে ছোট ছোট জায়গা থাকে, এই জায়গাগুলোতে এয়ারটাকে সে ইন্টারাপ্ট করে রাখে, ফলে হায়ার থার্মাল রেজিস্ট্যান্স হয়। এটা ইভেন শুধু থিক ফ্যাব্রিকের ক্ষেত্রে না, এটা হচ্ছে জ্যাকেটের ক্ষেত্রেও। জ্যাকেটটা আমরা কি জানি, উল ফ্যাব্রিকের ক্ষেত্রে, মানে উল ফাইবার দিয়ে আমরা তৈরি করি জ্যাকেটটা। সো জ্যাকেটে কি হয় বলেন তো, জ্যাকেটে মূলত আমরা কি করি, উল ফাইবারটা ইউজ করি, ফলে এইটা অ্যামারফাস রিজিয়ন অনেক বেশি থাকে, এলোমেলো থাকে, ফলে এগুলোর মধ্যে পোর থাকে, গ্যাপ থাকে, এয়ার গ্যাপ থাকে, ওগুলাতে এয়ারগুলো ইন্টারাপ্ট হয়ে থাকে। এয়ার ইন্টারাপ্ট করে থাকলে যখন থার্মাল মানে আপনার হিট যখন উৎপন্ন হয়, সেই হিটটাকে সে ব্যারিয়ার হিসেবে কাজ করে, এই জন্য এটা থার্মাল রেজিস্ট্যান্স বেশি হয়। ফলে আমরা এটা শীতকালীন সময়ে আমরা ইউজ করি, যাতে হিটটাকে সে শরীরের মধ্যে ইন্টারাপ্ট করে রাখতে পারে এবং আমরা যাতে একটু গরম ফিল অনুভূত হই, ফলে আমাদের শরীরে কমফোর্টটা বৃদ্ধি পায়, কারণ বাইরের টেম্পারেচার থাকে অনেক কম। এটা কি মানে জ্যাকেট কি টেম্পারেচার ক্রিয়েট করতে পারে বলেন তো? বডি টেম্পারেচারই, ওইটা বডি টেম্পারেচারটাকে বাইরে যাইতে দেয় না, সিম্পল। জ্যাকেট কিন্তু সে না, ওভেন না যে টেম্পারেচার জেনারেট করে আপনাকে কমফোর্ট দেয়, এটা বডি টেম্পারেচারটাকে ইন্টারাপ্ট করে। সো এটার মেকানিজমটা কি, যে এটার মধ্যে স্মল স্মল পোর থাকে, ফলে এয়ারগুলা যে আছে এটা ইন্টারাপ্ট করে রাখতে পারে, ফলে এয়ার গ্যাপ তৈরি হয় এবং এই থার্মাল ইনসুলেটিং প্রপার্টিসটা দেখায়, অর্থাৎ থার্মাল রেজিস্ট্যান্স বেশি হয়। থার্মাল রেজিস্ট্যান্স বেশি হলে থার্মাল কন্ডাক্টিভিটি কম হয়, কারণ দুইটা আমি কি বলছিলাম, দুইটা ইনভার্সলি প্রপোর্শনাল। থার্মাল রেজিস্ট্যান্স যদি বেশি হয়, থার্মাল কন্ডাক্টিভিটি হবে কম, ঠিক আছে। আরেকটা কি বলছে শেষেরটা, ময়েশ্চার। Moisture permeability is a key parameter affecting the comfort fabric with higher wicking and water absorbency properties comfortable in hot weather. এটা আমি বললামই যে গরমকালে এটা বেশি সুইটেবল, যেটা আপনার সুইটটাকে হচ্ছে অ্যাবজর্ব করে নিচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার ইনফ্লুয়েন্সিং প্যারামিটার, এগুলো কিন্তু লিখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেক্সটাইল মেটেরিয়ালস, এবং এটা কীভাবে প্রভাবিত করতেছে এটা কিন্তু গুছাই লিখতে হবে। তারপরে কি বলছে, ইউজ অফ সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল লেয়ার অফ ফ্যাব্রিক ইন দ্য গার্মেন্টস কনস্ট্রাকশন। গার্মেন্টস কনস্ট্রাকশনে আপনি সিঙ্গেল লেয়ার ইউজ করতেছেন, মাল্টি লেয়ার ইউজ করতেছেন, না হচ্ছে ডাবল লেয়ার ইউজ করতেছেন, এইটার উপর ডিপেন্ড করেও থার্মাল কমফোর্টটা হচ্ছে মানে হয়। এটা খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, যদি ডাবল লেয়ার হয় সেক্ষেত্রে থার্মাল যে রেজিস্ট্যান্সটা এটা বেশি হবে। থার্মাল রেজিস্ট্যান্স মানে বুঝতেছেন, থার্মাল রেজিস্ট্যান্স মানে হিটটাকে সে বাধা দিতে পারে বেশি, যে বাধা দিতে পারে বেশি সেটা থার্মাল রেজিস্টিভিটি বেশি, যে বাধা দিতে পারে বেশি তার থার্মাল কন্ডাক্টিভিটি কম। থার্মাল কন্ডাক্টিভিটি মানে সহজেই হিটটাকে সে বাইর করে দিতে পারে কি না। সো থার্মাল কন্ডাক্টিভিটি বেশি মানে সহজেই সেই হিটটাকে বাইর করে দেয়, থার্মাল রেজিস্ট্যান্স বেশি মানে সহজেই সেই হিটটাকে ইন্টারাপ্ট করে রাখে। দুইটাই ডিফারেন্ট জিনিস, একদম উল্টা জিনিস। কি বলছে, স্টিল এয়ার ইজ এ ব্যারিয়ার টু ট্রান্সফর্ম হিট ফ্রম হিউম্যান বডি টু এনভায়রনমেন্ট। মাল্টি লেয়ার ফ্যাব্রিক ইন দ্য ক্লোদিং প্রোভাইডস মোর স্টিল এয়ার লেয়ার, হ্যান্স কমফোর্টেবল ইন কোল্ড ওয়েদার। অর্থাৎ মাল্টি লেয়ার ফ্যাব্রিকটা ওই সেম এয়ার গ্যাপ থাকবে, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, ফলে এটা কোল্ড ওয়েদারে কমফোর্ট হবে। আর সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে ট্রান্সফার করবে বডি হিটটাকে সহজেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এখানে এক প্রান্ত বলতে একটা বোঝানো হয়েছে বডি এর সারফেস আমাদের, আরেকটা বোঝানো হয়েছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টে সে সহজেই হিটটাকে পাঠিয়ে দিতে পারবে। সো সিঙ্গেল লেয়ারটা কিসের জন্য কমফোর্টেবল, হট ওয়েদারের জন্য। আমি কিন্তু কোশ্চেন লিখবো যে কেন, আমি কিন্তু প্যারামিটার দিব না, আমি দিব যে হচ্ছে একটা ফ্লাফি ম্যাটেরিয়াল, এই ফ্লাফি ম্যাটেরিয়ালটা আমরা হচ্ছে গরমকালে ইউজ করি না, এগুলো কোশ্চেনে লেখাই থাকবে, গরমকালে ইউজ করি না কমা, কারণ এই ফ্লাফি ম্যাটেরিয়ালটা
হিটটাকে ইন্টারাপ্ট করে বেশি, অর্থাৎ হিটটাকে আটকায় রাখে, বডি হিটটাকে। ফলে আমরা গরমকালে এই ঠান্ডা মানে গরমকালে ইউজ করি না, ফলে এটা হিটটা ইন্টারাপ্ট করে রাখে, ফলে আমরা এটা ডিসকমফোর্ট ফিল করি। কেন এই হিটটাকে ইন্টারাপ্ট করে রাখে, কীভাবে, এই জিনিসটা কোশ্চিনে আসবে। সো এগুলো কিন্তু লিখতে হবে। এয়ার গ্যাপ থাকে, যায়, আটকে যায়, ইনসুলেটিং ব্যারিয়ার হিসেবে কাজ করে, থার্মাল রেজিস্টিভিটি, থার্মাল কমফোর্ট, এই জিনিসগুলো, থার্মাল কন্ডাক্টিভিটি, এই জিনিসগুলো কম বেশি এগুলো নিয়ে আসতে হবে। তারপর স্পেশাল কনস্ট্রাকশন টু ইমপ্রুভ ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে আমরা বুঝি না, ভেন্টিলেটর আছে নাই, বাসাতে দেখবেন যে ভেন্টিলেটর থাকে, দরজা জানলা বন্ধ করে দিলেও যাতে আমাদের ভেন্টিলেশন প্রপার্টিসটা থাকে। ভেন্টিলেশন হচ্ছে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা বায়ু চলাচল, অথবা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে আমাদের এনভায়রনমেন্টাল যে ইয়াটা সেটা যাতে সচল থাকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের ইয়াটা যাতে যায়। সো আমরা কিছু স্পেশাল কনস্ট্রাকশন আমরা ফেব্রিকের মধ্যে দিতে পারি, আমরা গার্মেন্টসের মধ্যে দিতে পারি, যার ফলে স্পেশাল কনস্ট্রাকশন দিলে কী হবে, ইমপ্রুভ হবে ভেন্টিলেশনটা। সো এটা কীভাবে হতে পারে দেখেন কি বলছে, ইন কেস অফ সাম আউটার ওয়্যার ইউজ অফ ওয়াইন্ড প্রুফ অর ওয়াটার প্রুফ shell fabric is required which is less permeable to কি লিখছে precipitation. ব্রেথেবল ফেব্রিক, ব্রেথেবল ফেব্রিক নাম শুনছেন? ব্রেথেবল ফেব্রিক হচ্ছে যে ফেব্রিকটা, ব্রেথ মানে কি শ্বাস প্রশ্বাস, সো ব্রেথেবল ফেব্রিকটাও এরকম যে হচ্ছে মনে করেন নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা, নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা মানে সে নিচ্ছে ছাড়তেছে, সো নিচ্ছে ছাড়তেছে কোনটা, বডি হিটটাকে সে ছেড়ে দিচ্ছে বাইরে থেকে অথবা হিট নিচ্ছে এরকম, তার মানে সে সহজেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিটটাকে ট্রান্সফার করতে পারে, এটাই হচ্ছে ব্রেথেবল ফেব্রিক। ঠিক আছে, কি বলছে, ব্রেথেবল ফেব্রিক ইজ ইউজ টু ওভারকাম দিস প্রবলেম উইথ ব্রেথেবিলিটি পারফরমেন্স ইজ লিমিটেড। অর্থাৎ আমাদের আউটার ওয়্যার ইউজ অফ শেল ফেব্রিক ইজ রিকোয়ার্ড। আচ্ছা, কিছু কিছু স্পেশাল ফেব্রিকে আমাদের হচ্ছে হুইচ ইজ লেস পারমিয়েবল টু প্রেসিপিটেশন, এই যে ওয়াইন প্রুফ, ওয়াটার প্রুফ, এই ফেব্রিকগুলোতে আমাদের বৈশিষ্ট্যটা কি হয়, এখানে ওয়াটার যাবে না, ওয়াটার যাবে না কিন্তু যেগুলো ওয়াটার যায় না সেই ফেব্রিকগুলো ডিসকমফোর্ট হবে না, ওয়াটার যাবে না তার মানে তার তো ঘামও যাবে না, ওয়াটারপ্রুফ ফেব্রিকগুলা তার তো ঘামও যাচ্ছে না, সো এটা তো ডিসকমফোর্ট হওয়ার কথা, কিন্তু ডিসকমফোর্ট হয় না। এরকম প্যারামিটার্স হচ্ছে এটার মধ্যে থাকে। স্পোর্টস ওয়্যার, তারপর বিভিন্ন ধরনের ওয়্যার আছে যেগুলা আমাদের ওই পারপাসটা শুধু ইয়া হয়, যেমন আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, ডায়াপার, ছোট বাচ্চাদের যে ডায়াপার আছে দেখেন ফাংশনালিটিটা কি লাগবে, ইউরিন পাস হয়ে যাবে। আমরা কি জানি, প্রথম কন্ডিশন হচ্ছে ইউরিন যদি ছোট বাচ্চার বডি কন্ট্যাক্টে থাকে তাহলে কি হবে, ওই জায়গায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবে, বিভিন্ন ধরনের অ্যালার্জি হবে। বাট ডায়াপারটা কিভাবে কাজ করতেছে, ডায়াপার তো সারাদিন আপনি যদি পরায় রাখেন, যেগুলো ভালো ডায়াপার দেখবেন যে কোনো ক্ষতি হয় না, ওখানে একটা পিপি লেয়ার ইউজ করা হয়, মানে ওখানে 3টা লেয়ার থাকে। আমি এই জিনিসটা ওইটা দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ, এখানে 3টা লেয়ার থাকে, হ্যাঁ, এখানে একটা ধরেন এটা বডি কন্ট্যাক্টে আছে, আমার হচ্ছে ঠান্ডা লাগছে না, থাক, এটা বডি কন্ট্যাক্টে আছে, আর এটা হচ্ছে আউটার লেয়ার ধরেন ডায়াপারের, এটা হচ্ছে মিডিল লেয়ার। সো আমি এই জিনিসটা ভালো মতো শিখে যান যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যেটা বডি কন্ট্যাক্টে আছে, এটার ফাংশনালিটিটা হচ্ছে, যেটা বডি কন্ট্যাক্টে আছে এটার ফাংশনালিটিটা হচ্ছে এ সহজেই আমাদের যে ইউরিনটা আছে সেটা পাস করে দেয়, এ ইউরিনটাকে হচ্ছে পাস করে দেয় এই ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে।
হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, ধরেন এটা কিন্তু তিনটা লেয়ারে, এটা কিন্তু এই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এটা করছে। এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। ইঞ্জিনিয়াররা কি কাজ করবে? এই জিনিসগুলাই, এই প্রোডাক্ট ডেভেলপমেন্টগুলোতে এরাই কাজ করছে। যেই লেয়ারটা টাচ অবস্থায় থাকে, এই লেয়ারটা হচ্ছে ইউরিনটাকে খুবই দ্রুত পাস করায় দেয়, আবার ভিজে না। এটা আবার ভিজে না। এটা যদি ভিজে যাইতো তাহলে কিন্তু বাবুর ঠান্ডা লাগতো না। প্লাস হচ্ছে একটা ফ্যাব্রিক, চিন্তা করেন, এক পাশ থেকে আরেক পাশে খুব সহজে ইউরিনটাকে পাস করায় দিচ্ছে, বাট ওই পাশ থেকে প্রথম কথা হচ্ছে এই লেয়ারটা ভিজতেছে না, যেটা বডি কন্ট্যাক্টে থাকতেছে ওই লেয়ারটা ভিজতেছে না। যদি ভিজে যাইতো তাহলে হচ্ছে এই পারপাসটা সে সার্ভ করতে পারতো না, কারণ এই ভিজে যাওয়ার ফলে তার ঠান্ডা লাগতো। দেন আরেকটা জিনিস হচ্ছে, আপনি কি দেখবেন যে ফ্যাব্রিকে এক পার্শ্ব থেকে আরেক পাশে যদি পানি প্রবেশ করে, ওই বিপরীত পার্শ্ব থেকে তো আরেক পাশে চলে আসবে, জিনিসটা চলে আসার কথা না? এটা কিন্তু চলেও আসে না। এই জিনিসটা জেলি আকারে এই মিডিল ফর্মে থাকে, এটা কিন্তু এই পাশ দিয়েও পাস হয় না। এই পাশেও আবার একটা পিপি লেয়ার থাকে, এটাও পিপি লেয়ার, বাট এইটার ডিজাইনটাই এইভাবে করা, এটার ফাংশনালিটিটা এইভাবে যে এইভাবে সে কাজগুলো করে। সো এরকম যদি আপনি চান যে আপনার মেইন ফাংশনটা কাজ করবে, প্লাস হচ্ছে আপনার ব্রেথেবল হবে, যেমন ওয়াটারপ্রুফের ক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফ্যাব্রিকগুলা তার যদি ঘামই না পাস করে, অথবা স্পোর্টস ওয়্যারগুলা সিনথেটিক টাইপের দেখবেন, অনেক স্ট্রেংথ। মেসি যে ড্রেস পরে অথবা এই জার্সি পরে, এই জার্সি তো পরে না, ওদের জার্সিগুলো এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা, ওগুলো ব্রেথেবল, মানে স্ট্রেংথ একদম ন্যাচারালের মতো না, একদম সিনথেটিকের মতো স্ট্রেংথ, দেখবেন টানলেও ছিঁড়ে না, অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রেংথ সম্পৃক্ত ফ্লেক্সিবল আমাদের একটা মেটেরিয়াল লাগে, কারণ ওরা দৌড়াদৌড়ি করে, অলওয়েজ ফ্লেক্স অ্যান্ড ফোল্ডের মধ্যে থাকে যখন দৌড়াদৌড়ি করে। সো আমাদের স্ট্রেংথটা লাগতেছে ম্যানমেড ফাইবারের মতো। এখন ম্যানমেড ফাইবার যদি আমরা ইউজ করি, ম্যানমেড ফাইবার আবার ওয়াটার অ্যাবজর্ব করে না, এটা আবার কমফোর্ট না। সো ওগুলো এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা যে ওটা ব্রেথেবল, ঘামটাকে সে পাস করায় দেয়, আবার হচ্ছে ওইরকম প্রপার্টিস শো করে। সেম হচ্ছে ডায়াপারের ক্ষেত্রে, বাচ্চাদের ডায়াপারের ক্ষেত্রে এটা হচ্ছে সে নিজে ইউরিনটাকে পাস করে দেয়, আবার নিজে ভিজে না, আবার উল্টা পাশ থেকে আবার ভিতরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, ওইটা আটকায় যায়। আবার নিচের লেয়ারটাও পিপি, বাট ওইটা এমনভাবে করা যে ওইটা পাস হতে দেয় না, ওইটা শেষে হচ্ছে ওইটা ব্যারিয়ার হিসেবে থাকে, ওটা আবার পাস হতে দেয় না। এখন কিছু আস্তে আস্তে রিইউজেবল ডায়াপার। সো যত দিন যাচ্ছে এগুলাতে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টগুলো হতেই আছে, ঠিক আছে? রিইউজেবল, আপনি একটা কিনবেন, একটা কিনলেই হয়ে যাবে, স্লোট আকারে দেওয়া জিনিসটা। যাই হোক, সো এই ওয়াটারপ্রুফ ওয়াইন্ডপ্রুফের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রেথেবল প্রপার্টিসটা লাগবে। এগুলা ক্ষেত্রে আপনার কিছু স্পেশাল কনস্ট্রাকশনের দিক দিয়ে ইমপ্রুভ করতে হবে। কিসের জন্য? ভেন্টিলেশনের জন্য। ভেন্টিলেশন কোনটা? এক পাশ থেকে আরেক পাশে যেটা টেম্পারেচার পাস করে দিবে, হিট পাস করে দেবে, সেটাই হচ্ছে ভেন্টিলেশন। টু ফার্দার ইমপ্রুভ রিলিজ দ্য ময়েশ্চার থ্রু দ্য ওয়াটারপ্রুফ ওয়াইন্ডপ্রুফ ক্লোদিং, সাম ডিজাইনস আর ডেভেলপ স্পেশাল কনস্ট্রাকশন বিটুইন দ্য ফ্যাব্রিক লেয়ার। ফ্যাব্রিক লেয়ারের মধ্যে কিছু কনস্ট্রাকশনাল কিছু ডেভেলপমেন্ট নিয়ে আসা হয়েছে, যাতে ওয়াটারপ্রুফ যত ধরনের প্রুফ আছে এই প্রুফ ফ্যাব্রিকগুলোতেও আমাদের ব্রেথেবিলিটি এই প্রপার্টিসটা থাকে। কিভাবে? এ রিপ ভেন্টিলেশন আন্ডার গার্মেন্টস ইজ ডেভেলপ হুইচ ক্যান বি ওন বেনেথ নন পোরাস আউটার গার্মেন্টস। গার্মেন্টসের মধ্যে পোর নাই, কিন্তু হচ্ছে রিপড। এই যে দেখেন, এটাকে রিপ ফ্যাব্রিক বলে, অথবা এই যে দেখেন এইভাবে ফ্যাব্রিকটাকে কীভাবে বলবো, এই যে এখানে দেখেন, এটাই কাজে আসতেছে বারবার। এটা তো ডার্ট দিছে, ডার্ট অথবা প্লিট যেটা আমরা বলি, ডার্ট প্লিট, এগুলা দিছে। ফ্যাব্রিকটাকে ডিজাইন করা হয় এইভাবে। অনেক ফ্যাব্রিক আছে না, দেখবেন বিশেষ করে মেয়েদের জামা, মেয়েদের কিছু টি শার্ট আছে, দেখবেন এরকম টাইপের ডিজাইন, বুঝছেন? মানে গোটা ফ্যাব্রিকটাই এরকম। সো এটা হচ্ছে কিন্তু একটা ভেন্টিলেশন সিস্টেম করতেছে, কারণ এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকতেছে। যখন আপনার গোটা ফ্যাব্রিকটা এরকম থাকবে,
তখন এটা তো গলার অংশতেও আপনার এরকম থাকবে, তাই না? এরকম থাকবে। সো এটাকে বলা হয় যে রিপড ফ্যাব্রিক অথবা রিপড, এই যে মাল্টিলেয়ার ফ্যাব্রিক। মাল্টিলেয়ার ফ্যাব্রিকটা তার বিপরীত পারপাসে ইউজ হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, আচ্ছা ওইটা নাই। রিপ একটা ফিতার মতো পাওয়া যায়, এই যে জুতার ফিতার মতো এরকম এরকম। সো এইটাও কিন্তু হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে, ফ্যাব্রিকের ইনসাইডে যদি আমরা এরকম এই যে ওয়্যারের মতো এই রিপগুলা যদি আমরা এখানে করতে পারি, অথবা মাঝখানে যদি এগুলা কনস্ট্রাকশনাল আমরা কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যারামিটারগুলো কম বেশি করার সুযোগ আছে। আমার যেমন লাগবে আমি সেভাবে নিতে পারবো, ঠিক আছে? তারপরে কি আছে দেখি, ইউজ মাল্টিফাংশনাল ফাংশনাল টেক্সটাইলস। কি বলছে, ময়েশ্চার ম্যানেজমেন্ট অফ ফ্যাব্রিক ওয়ান অফ দ্য ফাংশনাল টেক্সটাইল ম্যাটেরিয়াল দিস হ্যাজ বিন ডেভেলপড। দ্য মেইন কনসেপ্ট অফ দিস টাইপস অফ ফ্যাব্রিক ইজ কুইকার ড্রাইং রেট, efficient removal of moisture from the skin, textile fabric finished with a phase change materials. Phase change materials এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন মার্কার কি করলাম, ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালস, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমি রিসেন্ট যে পেপারটা পাবলিশ করছি এটা পুরাটাই হচ্ছে ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালসের উপরে ছিল। হ্যাঁ, এটা সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। পিসিএম, এটা শুনবেন অনেক জায়গায়, ভাইভাতে ধরতে পারে। পিসিএম এটা হচ্ছে ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালস। আমি এটা নিয়ে ল্যাবে কাজ করছি। হ্যাঁ, এটা হয় কি, ফেস মানে কি অবস্থা। আমরা কি জানি পৃথিবীতে কয় অবস্থায় থাকতে পারে জিনিসপত্র? তিন অবস্থা, আরও একটা অবস্থা যুক্ত হয়েছে এখন, 4 অবস্থা। তো আমরা মূলত জানি কঠিন, তরল, বায়বীয়। ইংরেজিতে কি, ইংরেজিতে হচ্ছে আরেকটা আসছে, এটা হচ্ছে দুইটার মাঝামাঝি। সো ইংরেজিতে কি, লিকুইড, গ্যাস, আরেকটা কি সলিড। সো আমরা জানি এই 3 অবস্থায় থাকতে পারে, এবং এই এক একটাকে বলা হয় ফেস। পানি যখন আপনার বরফ থেকে লিকুইডে যায় তখন আমরা কি বলতে পারি, ফেস চেঞ্জ। মানে সে তার অবস্থার পরিবর্তন করলো, সে কঠিন থেকে তরলে গেল, এটাকে বলতেছি ফেস চেঞ্জ। সো আমরা কিছু ফ্যাব্রিকের মধ্যে আমাদের যে গার্মেন্টসের যে ম্যাটেরিয়ালগুলো আছে, মনোযোগ দিয়ে শুনেন, পরে তুলবেন, শুনেন। গার্মেন্টসের মধ্যে আমাদের যে ফ্যাব্রিকগুলো ইউজ করতেছি অথবা বিভিন্ন ধরনের ট্রিমিংস ইউজ করতেছি, এই গার্মেন্টসটার মধ্যে অথবা আমি যেটা ইউজ করছি, আমি যেটা কাজ করছি, এটা মূলত ফুড প্যাকেজিং ম্যাটেরিয়ালে, জুট ফাইবার দিয়ে ফুড প্যাকেজিং ম্যাটেরিয়ালে আমি এটা কাজ করছিলাম। হ্যাঁ, সো ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালগুলো কীভাবে এটাকে করতেছে, কীভাবে আমরা কাজে লাগাইতে পারি? এক নাম্বার হচ্ছে, ধরেন আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি। আমি মূলত একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল বানাইছি, অ্যাডভান্স প্যাকেজিং ম্যাটেরিয়াল। সেটা হচ্ছে গরমকালে ভিতরে যে খাবারটা আছে, এই খাবারটা গরমকালে, মূলত খাবার কিন্তু নষ্ট হয় কিসে, গরমে। ঠান্ডায় কি খাবার নষ্ট হয়? কিভাবে বুঝলেন? তাহলে তো ফ্রিজে পচে যাইতো। সো খাবারটা যত ঠান্ডা থাকবে তত বেটার, বিশেষ করে যেগুলো আমরা ড্রাই ফ্রুট বলি। সো আমরা ফুডটা এখানে রাখবো, বাইরে মনে করেন অনেক গরম, কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকার ফলে এটা হচ্ছে ঠান্ডা থাকবে। কিভাবে ঠান্ডা থাকবে? ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল ইউজ করব। এটার মিডল লেয়ারে একটা ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল ইউজ করব, এখানে একটা ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল থাকবে। মানে সে বাইরে থেকে যখন হিট যখন আসবে, এখানে দেখেন বলছে, মানে ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালটা ধরেন আমি মিডলে ইউজ করলাম। কি বলছে? টেক্সটাইল ফ্যাব্রিক ফিনিশড উইথ ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল ক্যান বি ইউজ টু ম্যানুফ্যাকচার গার্মেন্টস ফর স্পোর্টস, ফায়ার রেজিস্ট্যান্স, কোল্ড প্রিভেনশন, SPCM. When the temperature raised to the melting point, PCM material absorbs the heat and melts. এই জিনিসটা আমি বলতেছি। বাইরে মনে করেন অনেক হিট, কিন্তু আমার ভিতরে প্রোডাক্টটা রাখতে হবে ঠান্ডা। ফলে এটা কিন্তু সেম, আমি শরীরের ক্ষেত্রে বলতেছি, কাপড়ের ক্ষেত্রেও বলতেছি। ভিতরে মনে করেন শরীর আছে, আর এটা মনে করেন পোশাক। সো বাইরে অনেক গরম, কিন্তু ভিতরে আমাকে রাখতে হবে ঠান্ডা। সো করবে কি, এই হিটটা এই ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করবে। মাঝখানের যে ম্যাটেরিয়ালটা আছে, এ হিটটা অ্যাবজর্ব করবে।
হিটটাকে অ্যাবজর্ব করে সে তার ফেসটাকে চেঞ্জ করবে, ধরেন সে মেল্ট হয়ে গেছে, এই জায়গাতে সে মেল্ট হয়ে গেছে, তারপরে সে ওই জায়গা থেকে হিটটা রিলিজ করে আবার ফ্রিজিং হয়ে যাবে, মানে আবার কঠিন অবস্থায় চলে আসবে। মানে সে প্রথমত হিটটা অ্যাবজর্ব করে সে মেল্ট হবে, ভিতরে যাইতে দিবে না, তারপর ওইখান থেকে আবার হিট রিলিজ করে সে হচ্ছে ফ্রিজিং হয়ে যাবে। সো ফেজ চেঞ্জ মেটেরিয়াল এরকম টাইপসের আমরা কিছু মেটেরিয়াল ইউজ করে, কনস্ট্রাকশনাল মডিফিকেশন ইউজ করে আমরা থার্মাল যে কমফোর্ট, থার্মাল রেজিস্ট্যান্স অথবা থার্মাল কন্ডাক্টিভিটি এগুলাকে আমরা চেঞ্জ অথবা এগুলাকে আমরা কম বেশি করতে পারি। এই কম বেশি করাটাই তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যে কোনটাতে কতটুকু দিচ্ছেন। তো কয়টা বাজে? স্পেশাল অ্যাপারেল প্রোডাকশন তাহলে এই পর্যন্তই থাক, হ্যাঁ।